আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংক ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সম্পর্কে। আমরা আমাদের আলোচনায় আ প্রথমে ভ্যাট এফএকিউ দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ভ্যাট এফএকিউ আলোচনার মাধ্যমে মোটামুটি আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং বিধিমালার অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়গুলা কভার করেছি। পরবর্তীতে আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের যে মেইন টেক্সটটা, এই টেক্সটটা আমরা আলোচনা করছি। এই আলোচনায় আমরা এখানে যে মোট ১৮ টি অধ্যায় আছে, তার মধ্যে বিগত ক্লাসের আলোচনা পর্যন্ত আমরা সপ্তদশ অধ্যায় আপিল ও রিভিশন এটুকু আলোচনা আমরা কমপ্লিট করেছি। এছাড়াও আইনে কিছু বিবিধ বিষয়ে আ আ কিছু ধারা আছে। সেই ধারাগুলা হচ্ছে ধারা ১২৬ থেকে শুরু করে ধারা ১৩৯। এই ধারাগুলো দিয়ে একটা কম্বাইন্ড চ্যাপ্টার, এটাকে বলা হচ্ছে অষ্টাদশ অধ্যায়। এই অধ্যায়ে এই ধারাগুলা আছে। এখানে আমরা আ ধারা ১২৬ থেকে শুরু করে ধারা ১৩৯ পর্যন্ত আলোচনা করব আজকের ক্লাসে। বিবিধতে আমরা প্রথমে যে ধারাটি আছে ধারা ১২৬, এখানে বলা আছে অব্যাহতি। উপধারা ১, সরকারি গেজেটে প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে যে কোনো পণ্য বা পণ্য শ্রেণীর আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোনো সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমতে সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। তাহলে এখানে সরকারকে একটা ক্ষমতা দেয়া হয়েছে ধারা ১২৬-এ, যে সরকার অব্যাহতি প্রদান করতে পারবে। আমরা জানি যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের তফসিলে আম শুল্কের হারগুলা বলা আছে এবং ওই তফসিলে মূসকের হারগুলা বলা আছে এবং সম্পূরক শুল্কের হারগুলা বলা আছে। কোন, কোন পণ্যের উপর কিভাবে মূসক প্রযোজ্য হবে এবং সম্পূরক শুল্ক প্রযোজ্য হবে তা বলা আছে। এখন ধারা ১২৬-এ বলা আছে যে সরকার চাইলে একটা লিমিটেড পিরিয়ডের জন্য হতে পারে কিছু কন্ডিশন দিতে পারে এর জন্য। এইসব কন্ডিশন অনুযায়ী একটা পিরিয়ডের আ মধ্যে কিছু শর্ত সাপেক্ষে কোনো পণ্য বা পণ্য শ্রেণীর আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যেকোনো সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। উপধারা ২ এ বলা আছে বোর্ড বিশেষ আদেশ দ্বারা আদেশে উল্লেখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোনো আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে রেসিপ্রকাল বেসিস বাস্তবায়নের জন্য যে কোনো পণ্যের আমদানি সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। তো এখানে দুইটা বিষয় আছে। প্রথমে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে উপধারা ১ এ, আর উপধারা ২ এ বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে। বোর্ডের ক্ষমতাটা শুধুমাত্র আন্তর্জাতিক চুক্তি এবং দ্বিপক্ষীয় পারস্পরিক ভিত্তিতে বাস্তবায়নযোগ্য চুক্তির কথা বলা আছে। এখানে বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে যে বোর্ড এখানে অব্যাহতি দিতে পারবে। উপধারা ৩ এ বলা আছে বোর্ড বিশেষ আদেশ বলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক করযোগ্য যে কোনো পণ্যের আমদানি বা সরবরাহ বা প্রদত্ত সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমতে সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। তাহলে এখানে আরেকটা ক্ষমতা বোর্ডকে দেয়া হলো যে বিশেষ আদেশ বলে প্রত্যেক ক্ষেত্রে এখানে কারণ উল্লেখ করতে হবে। কারণ উল্লেখপূর্বক করযোগ্য যেকোনো পণ্যের আমদানি বা সরবরাহের ক্ষেত্রে। আর সরকার যেটা করবে এখানে কারণ উল্লেখের কিছু নেই। এখানে সরকারি গেজেট দ্বারা প্রজ্ঞাপনে
যে উল্লেখিত শর্ত এবং সীমা এর মধ্যে শর্ত সাপেক্ষে এবং সীমার মধ্যে যে কোনো পণ্যের বা সেবার আমদানি বা সরবরাহের থেকে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক অথবা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করতে পারবে। এই হচ্ছে অব্যাহতির যে আইনি ধারা, এবং এখানে ৩টি উপধারা আছে। একটা উপধারা সরকারকে ক্ষমতা প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে, বাকি 2টা উপধারায় বোর্ডকে ক্ষমতা প্রদান করা হয়েছে। বোর্ডের ক্ষমতাটা 2 ভাগে বিভক্ত। আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে সরকারকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডকে একইভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। আর বিশেষ আদেশ বলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক কোন পণ্য বা পণ্যের ক্ষেত্রে এটা আলাদা আরেকটা ক্ষমতা প্রদান করা হয়েছে উপধারা 3-এ। কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? ধারা 126-এ সরকার নিজেই ইয়ে করতে পারে, আবার বোর্ডও করতে পারে। সেক্ষেত্রে সরকার যেটাকে বাদ দিতে চাচ্ছে বা সংযোজন বা বিয়োজন করতে যাচ্ছে, সেটা তো বোর্ডকেও একসাথেই ইয়ে করতে ফলো করতে হবে। আর না বোর্ড যেটা করবে সেটা সরকারকে ফলো করতে হবে, এরকম কিছু আছে কিনা? না, এখন ফলো করতে হবে তো আমদানিকারক, সরবরাহকারী কিংবা সেবা প্রদানকারীকে, মানে মূসক আদায়ের ক্ষেত্রে। আর মূসকের হারটা কি হবে, এটা কম হবে নাকি যেটা বলা আছে আগে আমাদের তফসিলে আছে যে যে হারটা উল্লেখিত আছে ওই হারে হবে, নাকি পুরো অব্যাহতি হবে, এই বিষয়টা, অব্যাহতির যে বিষয়টা আছে এখানে সরকার যে কোনো পণ্য বা সেবার দিতে পারবে গেজেটের মাধ্যমে। আর যদি কোনো আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপাক্ষিক চুক্তি হয় তাহলে সেক্ষেত্রে মনে করেন কোনো রেসিপ্রোকাল বেসিসে যদি কোনো দেশের সাথে আমাদের দেশের যদি কোনো চুক্তি হয় যে আমরা এটা অব্যাহতি দেব, তারা এটা অব্যাহতি দেবে, যেগুলো আমাদের বিভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে হয়ে থাকে, আহ বাণিজ্য চুক্তি, তো এটা বোর্ড করতে পারবে। আর এছাড়াও বোর্ড কিন্তু অব্যাহতি দিতে পারবে, এই ক্ষমতাটুকুও দেয়া আছে বোর্ডকে। কিভাবে দেবে, এখানে কারণ উল্লেখ করতে হবে কি কারণে দেয়া হচ্ছে উপধারা 3-এ। সরকারি গেজেটের মাধ্যমে প্রজ্ঞাপন দ্বারা কোনো কিছু অব্যাহতি দিতে সময় সাপেক্ষ বিষয়। আবার বোর্ড চাইলে বোর্ডের বোর্ডের মাধ্যমে অব্যাহতি দিলে খুব দ্রুত হয়ে যায়। এই বিষয়টা মানে খেয়াল রাখতে হবে যে কম্পারেটিভলি কম টাইম ইয়ে হয়, গ্যাজেট পাবলিশ হওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে ওই আপনার আমি যে মেইন জায়গাটা হলো যে কনফ্লিক্ট হওয়ার কোনো চান্স থাকে কিনা, যে না, বোর্ড কোনো সুযোগ নেই, সুযোগ নেই। সুযোগ নেই। কারণ এটা তো সময়সীমা শর্ত সবই উল্লেখ করা থাকবে, আবার বোর্ড যদি করে তাহলে কারণ উল্লেখ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখ থাকবে কি কারণে দেয়া হলো অব্যাহতি। উপধারা 126 ক, এখানে পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা প্রদান। 126 কতে প্রণোদনার বিষয়টুকু কিংবা পুরস্কার, কর্মদক্ষতার ক্ষেত্রে পুরস্কারের বিষয়টুকু, পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা প্রদান। ধারা 126 ক উপধারা 1, এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে, পদ্ধতিতে এবং সীমা সাপেক্ষে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা
প্রদান করিতে পারিবে। তাহলে এই ক্ষমতাটুকু বোর্ডকে দেয়া আছে, অন্য আইনে যাই থাকুক না কেন এই আইনটাই এক্ষেত্রে প্রাধান্য পাবে। ক, এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার বিধান লঙ্ঘনের বিষয়ে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন এবং প্রদত্ত তথ্যের ভিত্তিতে ফাঁকিকৃত সমুদয় রাজস্ব বা তাহার অংশবিশেষ আদায় হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার বিধান লঙ্ঘনের বিষয়ে কেউ লঙ্ঘন করেছে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন, যদি কোনো তথ্য সরবরাহ করেন এবং প্রদত্ত তথ্যের ভিত্তিতে ফাঁকিকৃত সমুদয় রাজস্ব বা তাহার অংশবিশেষ আদায় হয়। কোনো ব্যক্তি যদি তথ্য দিয়ে থাকেন এবং তথ্যের ভিত্তিতে যদি আদায় হয়ে যায়, তাহলে এখানে তাকে বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সীমা সাপেক্ষে পুরস্কার দিতে পারে। এখানে একটা পুরস্কারের বিষয় আমরা দেখলাম কোতে। এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা অন্য কোনো সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী যিনি এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীন আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি বা উহা ফাঁকি দেওয়ার চেষ্টা বা উক্ত আইনের কোনো বিধানের লঙ্ঘন চিহ্নিত বা উদ্ঘাটন করেন এবং তৎপ্রেক্ষিতে চিহ্নিতকরণ বা উদ্ঘাটনের ফাঁকিকৃত রাজস্ব আদায় হয়, বা গ, এমন কোনো মূল্য সংযোজন কর্মকর্তা বা কর্মচারী বা অন্য কোনো সরকারি সংস্থা বা সরকারের জন্য কাজ করেন এমন যে কোনো ব্যক্তি এই আইনের অধীনে আদায়যোগ্য কর দফা ক ও খ এ বর্ণিত পদক্ষেপ ব্যতি রেখে অন্য কোনো ভাবে আদায় করেন। তাহলে এখানে আমরা দেখলাম যে মূল্য সংযোজন কর কর্মকর্তা কিংবা সরকারি কর্মচারী কর্মকর্তা যে কোনো কর্তৃপক্ষে কর্মরত হন না কেন তারা এবং যে কোনো ব্যক্তি যিনি মূল্য সংযোজন কর ফাঁকির তথ্য প্রদান করবেন এবং এটা আদায় হবে, তাহলে বোর্ড চাইলে তাকে একটা পুরস্কার দিতে পারবে, কর্মদক্ষতা প্রণোদনা প্রদান করতে পারবে। উপধারা ২, এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে পদ্ধতিতে এবং সীমা সাপেক্ষে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে কর্মদক্ষতা প্রণোদনা প্রদান করিতে পারিবে। আগে যেটা আমরা দেখলাম পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা, এখানে বলা হয়েছে শুধু কর্মদক্ষতা প্রণোদনা। যথা আইনের ধারা ৭৮-এ বর্ণিত কোনো কর্মকর্তা, আমরা ধারা ৭৮-এ দেখেছিলাম আগে কর্মকর্তাদের তালিকা, বা আইনের ধারা ৭৮-এর উপধারা ১-এর আওতায় প্রতিষ্ঠিত মূসক দপ্তরে কর্মরত কোনো কর্মকর্তা ও কর্মচারী। তাহলে যারা মূসক কর্মকর্তারা আছেন এবং ওই দপ্তরে কর্মরত আরো যারা আছেন সবাইকেই চাইলে এখানে একটা বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে পদ্ধতিতে এবং সীমা সাপেক্ষে কর্মদক্ষতা প্রণোদনা প্রদান করতে পারবে। এই হচ্ছে ধারা ১২৬ ক। কোনো কোয়েশন আছে কিনা এখানে? খুব ইন্টারেস্টিং ধারা। এখানে মানে কেউ যদি এমন কোনো ব্যক্তি যিনি
এই আইন বা তদঅধীনে প্রণীত বিধিমালার বিধান লঙ্ঘনের বিষয়ে বা তদঅধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন এবং প্রদত্ত তথ্যের ভিত্তিতে ফাঁকিকৃত সমুদয় রাজস্ব বা তাহার অংশবিশেষ আদায় হয়। তার মানে যে কেউ যদি কোনো কোথাও মূসক ফাঁকি দেয়া হচ্ছে এরকম তথ্য প্রদান করতে পারে এবং এই প্রদানকৃত তথ্যের প্রেক্ষিতে যদি মূসকটা আদায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বোর্ড চাইলে তাকে পুরস্কৃত করতে পারে কিংবা কর্মদক্ষতা প্রণোদনা প্রদান করতে পারবে। তার মানে এটা স্টাফদের ক্ষেত্রে স্যার। না, করটা তো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা আপনি যদি আচ্ছা মনে করেন আচ্ছা কোথাও ভ্যাট কেউ ফাঁকি দিচ্ছে, আপনার কাছে একেবারে তথ্য হুম হুম প্রমাণ আছে, আপনি হুম এটা হুম লিখিত ভাবে হুম আহ, জানালেন জাতীয় রাজস্ব বোর্ডকে কিংবা মূসক কর্মকর্তা যিনি আছেন সংশ্লিষ্ট হুম তাকে জানালেন, জানালে দেখা গেল যে এটা কালেকশন হয়ে গেল, তখন বোর্ড চাইলে আপনাকে পুরস্কৃত করতে পারে কিংবা কর্মদক্ষতা প্রণোদনা দিতে পারে। আচ্ছা এটা 2019 সালে এটা সংযোজন করা হয়েছে আর কি, যখন আইনটা ইয়ে হয় বাস্তবায়ন করা হয় তখন। ইন্টারেস্টিং এটা। প্র্যাকটিস হলে কিন্তু আহ, ঠিকভাবে যদি এই ধরনের প্রণোদনা দিতে পারে তাহলে সাধারণ লোকজন ভ্যাট ফাঁকির অভিযোগগুলা বেশি দেবে এবং রাজস্ব আদায় হবে, ফাঁকির প্রবণতা কমে যাবে যদি এই প্রণোদনাটা সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা হয় কিংবা পুরস্কার সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে অনেকেই অনেক তথ্য জানাবে। এই হচ্ছে ধারা 126 ক। 127 ধারা প্রদেয় করের উপর সুদ আরোপ। উপধারা 1, যদি কোনো ব্যক্তি নির্ধারিত তারিখে বা উক্ত তারিখের পূর্বে কমিশনার বা ধারা 86 এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তার নিকট প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তাহাকে নির্ধারিত তারিখের পরদিন হইতে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের উপর মাসিক 1% সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে। সরল সুদ হবে মাসিক 1% হারে যে টাকাটা দিতে ব্যর্থ হয়েছেন। তবে শর্ত থাকে যে উৎসে মূসক কর্তনজনিত বকেয়া আদায়ের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণের উপর ষান্মাসিক 2% সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে। এটা মাসিক 1% হচ্ছে মূসক, আর উৎসে কর্তনের ক্ষেত্রে ষান্মাসিক 2%। ব্যাখ্যায় বলা আছে এই উপধারায় পরিশোধের দিন পর্যন্ত অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময় সহ পরিশোধের দিন পর্যন্ত, তবে 24 মাসের অধিক নহে। আবার এটা ম্যাক্সিমাম 24 মাস। এই বিষয়টা অ্যাড করা হয়েছে, তবে 24 মাসের অধিক নহে। উপধারা 2, যে পদ্ধতিতে উক্ত ব্যক্তির নিকট হইতে প্রদেয় কর আদায় করা হয় সেই একই পদ্ধতিতে কমিশনার তাহার নিকট হইতে সুদ আদায় করিবে। কর যেভাবে আদায় হয় সুদও একই পদ্ধতিতে আদায় হবে। উপধারা 3, কোন ব্যক্তি কর্তৃক সুদ সহ করের কোন পরিমাণ অর্থ পরিশোধ করিবার পরে যদি প্রমাণিত হয় যে সুদের সহিত সংশ্লিষ্ট অর্থ প্রদেয় ছিল না, তাহা হইলে উক্ত অর্থের উপর পরিশোধিত সুদ তাহাকে ফেরত প্রদান করিতে হইবে। যদি দেখা যায় সুদ সহ অর্থ পরিশোধ করেছেন কিন্তু পরে প্রমাণিত হয় যে মূল মূল যে
অর্থটা ছিল, এটাই প্রদেয় ছিল না, তাহলে ওই সুদ সমেত তাহা ফেরত দিতে হবে, সুদটা রাখা যাবে না। উপধারা ৪, অর্থদণ্ড বা জরিমানার অতিরিক্ত হিসাবে উক্ত সুদ প্রদেয় হইবে। অর্থদণ্ড এবং জরিমানা আলাদা, সুদ আলাদা, এটা অতিরিক্ত হিসাবে প্রদেয় হইবে সুদ। ক্লিয়ার কিনা সুদের বিষয়, প্রদেয় করের উপর সুদ আরোপের বিষয়? তো জরিমানার বিধানটা কি ছিল জানো? অর্থদণ্ড জরিমানা তো আছেই, আমরা আগে দেখেছি হ্যাঁ, অর্থদণ্ড এবং জরিমানা। সেটা মনে লিমিট কি করেন ছিল? রিটার্ন জমা না দিলে হ্যাঁ, জরিমানা হতে পারে, কিংবা এর আগে যে দণ্ডগুলা দেখেছি আমরা বিভিন্ন ধরনের ইয়ের ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান আছে, এই বিষয়গুলা। আচ্ছা, সুদটা সম্পূর্ণই আলাদা, সুদটা সম্পূর্ণই আলাদা, এটাই আর কি ৪-এ বলা আছে। কিন্তু মূল যে জরিমানার উপরে না, কিন্তু মূল যে অংশটা হ্যাঁ, মূল আইডেন্টিফাইড অ্যামাউন্টের উপরে আর কি। হ্যাঁ, প্রদেয় করের পরিমাণের হ্যাঁ, উপর, উপর। প্রদেয় যে কর আছে এই করের পরিমাণের উপর। তাহলে দুই ভাবে হয়, একটা হচ্ছে মাসিক 1%, এটা হচ্ছে রেগুলার ভ্যাট যেটা এটা, আর উৎসে যে ভ্যাটটা কর্তন করা হয় এটার উপর আবার ষান্মাসিক 2%, মানে 6 মাসে 2% হারে 16 সুদ। আর পরিশোধের দিন পর্যন্ত হচ্ছে যেদিন থেকে আহ নির্ধারিত, এটা থেকে নিষ্পন্নাধীন সময় সহ পরিশোধের দিন পর্যন্ত যেদিন পরিশোধ করলেন, তবে 24 মাসের অধিক নয়, ম্যাক্সিমাম 24 মাস পর্যন্ত সুদ কাউন্ট করা যাবে, এর বেশি নেওয়া যাবে না। আমরা যেটা করি, আহ, মানে আমাদের এনজিও লেভেলে যেটা করা হয় সেটা তো আমরা ধরেন একটা সে উপরে ধরেন 10%, 15% ভ্যাট নিলাম, কাটলাম বা কাটলাম এবং জমা দিলাম, সেটা একটা বিষয়। কিন্তু যদি কোনো কারণে কাটা না হয় এবং জমা না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশনের উপরে কেমন, কোন এফেক্টটা পড়তে পারে? সেটা কি আপনার ভিডিএস এর বা উৎসে কর্তনজনিত কোনো এটা এই এটা আমরা আগে দণ্ডের ইয়েতে দেখেছিলাম, কিছু কিছু বিষয় আছে এখানে। আপনি যদি রিসিভ করে জমা না দেন, বা ভুলবশত কাটাই হয়নি? কাটা না হলে তো এটা আপনাকে আবার দিতে হবে। হুম। এই যে আহ আমরা যে দণ্ডের বিধানগুলা দেখেছিলাম অপরাধের ক্ষেত্রে, এই এই জায়গায় এই বিষয়গুলা ইয়ে আছে। কিন্তু আপনাকে অবশ্যই যখন আপনি আহ আহ, উৎস কর্তন করলেন না, তখন তো হুম। আপনাকে দিতে হচ্ছে। আর যেহেতু ডিলেতে দেবেন, লেটে দেবেন, সেক্ষেত্রে আবার আপনাকে সুদটা দিতে হচ্ছে। সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যে ইয়ার ক্ষেত্রে মানে এই টু এই টু ধারার পার্সেন্ট অ্যাপ্লিকেশন, এই ধারার অ্যাপ্লিকেশন এটাই। হুম। আর যদি রিসিভ করে না দেন তাহলে আবার দণ্ডের বিধান আছে। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে প্রদেয় করের উপরে সুদ আরোপ। আহ ধারা 127 ক আছে আবার, এটাকে সরকারি পাওনা অবলোপনের ক্ষমতা, এই ধারাতে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির দেউলিয়াত্ব অথবা কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলোপ বা অন্য কোনো কারণে এইরূপ নিশ্চিত হওয়া যায় যে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কিংবা আরোপিত কোনো অর্থদণ্ড কিংবা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীনে সম্পাদিত কোনো মুচলেকা বা অন্য কোনো দলিলের অধীনে দাবিকৃত কোনো অর্থ
এই আইনের ধারা 95 এর অধীনে আদায় করা সম্ভব নহে। সেই ক্ষেত্রে সরকার উক্ত সরকারি পাওনা আংশিক বা সমুদয় অংশ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অবলোপন বা রাইট অফ করিতে পারবে। তাহলে এখানে রাইট অফ করার একটা ক্ষমতা দেয়া হয়েছে, যে যদি দেখা যায় যে আদায় হবে না, এটা নিশ্চিত হওয়া যায়, তাহলে এটা রাইট অফ করা যাবে। এটা রাইট অফ করতে হবে, না হলে আমরা দেখা যাবে যে জাতীয় রাজস্ব বোর্ড যে হিসাবটা দেখাচ্ছে, ভ্যাট যে পরিমাণ পাওনা আছে ওই পরিমাণ পাবে না, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আসবে না ভ্যাট আদায়ের বিষয়ে। সেজন্য এখানে রাইট অফ করার বিধানটুকু দেয়া আছে। তবে শর্ত থাকে যে অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকারি পাওনা অবলোপনের পর যদি প্রমাণ থাকে যে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি নূতনভাবে উদ্ভব হইয়াছে বা ইতপূর্বে সরকারি অর্থের দায় দেনা হইতে মুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বীয় সম্পত্তি অসৎ উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করিয়া দেউলিয়া হইয়াছেন, তাহা হইলে উক্ত সম্পত্তির উপর সরকারি পাওনা আদায়ের নিমিত্তে অগ্রাধিকার সৃষ্টি হইবে এবং তাহা এমনভাবে আদায়যোগ্য হইবে যেন নতুনভাবে উদ্ভূত আহ, বা অসৎ উদ্দেশ্যে হস্তান্তরিত সম্পত্তি গ্রহীতার উপর সরকারি পাওনা পরিশোধের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত হইয়াছে। তাহলে যদি রাইট অফ করার পরেও কিন্তু যদি কখনো পাওয়া যায়, তাহলে সেটা আদায় করে ফেলতে পারবে চাইলে। এই হচ্ছে সরকারি পাওনা অবলোপনের ক্ষমতার ধারা, ধারা 127 ক। আমরা পরের ধারাটা দেখি, ধারা 127 খ। এখানে বলা আছে কতিপয় পণ্য বা সেবার ক্ষেত্রে কর পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণ। এই আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোনো বিশেষ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কর পরিশোধের সময়, পদ্ধতি ও পরিমাণ সহ অগ্রিম পরিশোধ বা উৎসে কর্তনের বিধান করিতে পারিবে। তাহলে এখানে বোর্ড কিন্তু বিধি দ্বারা কোনো বিশেষ পণ্য বা সেবার ক্ষেত্রে পরিশোধ পদ্ধতি, অগ্রিম পরিশোধ এগুলা নির্ধারণ করতে পারবে। এটা একটা বড় ক্ষমতা দেয়া হলো বোর্ডকে, আইডেন্টিফাই করে যে কোনো বিশেষ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কর পরিশোধের সময়, পদ্ধতি, পরিমাণ এগুলা নির্ধারণ করে বিধান করিতে পারবে। ধারা 128 অনলাইনে কার্য সম্পাদন, দাখিলপত্র পেশকরণ এবং কর পরিশোধ ইত্যাদি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর বিধানাবলী সাপেক্ষে, মানে ওই আইনে যা আছে তা মানতে হবে। এই আইনের অধীন সম্পাদিতব্য যে কোনো কার্যক্রম নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে অনলাইন বা ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন করা যাইবে। তাহলে এটা অনলাইনে করা যাইবে, এই ধরনের বিধান আইনে সংযোজিত আছে ধারা 128-এ। ধারা 129 আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। বোর্ড বা কোনো কমিশনার কর্তৃক প্রদত্ত কোনো আদেশ বা সিদ্ধান্ত বা গৃহীত কোনো ব্যবস্থাগুলার এখানে বলা আছে একটু বিস্তারিত। কর নিরূপণ, কর আরোপ, জরিমানা আরোপ, সুদ আরোপ, কর আদায়করণ বাতিল বা পরিবর্তন করিবার জন্য বা কোনো নিরীক্ষা, তদন্ত বা অনুসন্ধান বা এইরূপ সকল বিষয়, মানে রিলেটেড সব বিষয় বিরুদ্ধে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীনে কার্যধারা রুজু বা মামলা দায়ের করা ব্যতীত অন্য কোনো আদালতে কোনো মামলা দায়ের করা যাইবে না।
এটা একটা মানে এক ধরনের কর্মকর্তাকে তার কার্যক্রমের জন্য অন্য কোনো আইনে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না, এই ধরনেরই বিষয় বলা আছে এখানে। শুধুমাত্র এই আইনের ভিত্তিতেই আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা ১২৯-এর মাধ্যমে এইটাকে প্রোটেকশন দেয়া হলো আরকি। কর কমিশনারের আ আ মূসকের এর যে কমিশনার আছেন, ওই কমিশনারের আদেশ বা সিদ্ধান্তকে একটা প্রোটেকশন দেয়া হলো। আইনিভাবে প্রোটেকশন দেয়া হলো যে না, এটার বিরুদ্ধে এই, এই আইনের অধীনেই আপনাকে কার্যক্রম গ্রহণ করতে হবে। আদালতে যাওয়া যাবে না মামলা করার জন্য। ধারা ১২৯ ক, সরল বিশ্বাসে কৃত কার্যকর কর্মরক্ষণ। এই আইন বা কোনো বিধির অধীনে সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা উহার কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যধারা দায়ের বা রুজু করা যাইবে না। এটাও একটা প্রোটেকশন দেয়া হলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের, যে যদি উনি সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যক্রমের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সরাসরি ক্ষতিগ্রস্ত হলে আহ ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, যদি না উনি বলেন যে এটা মানে সরল বিশ্বাসে কৃত কার্যের জন্য। যদি এটা সরল বিশ্বাসে কৃত না হয়, উদ্দেশ্যমূলক হয়, তাহলে মামলা করা যেতে পারে, কিন্তু সরল বিশ্বাসে কৃত হলে এটা করা যাবে না। সরল বিশ্বাস তো একটা বড় টার্ম, এখানের মধ্যে সবকিছুই চলে আসে। মানে এটা যেকোনো কিছুই ভুল হলে কিংবা কোনো জায়গায় ইয়ে হলে সরল বিশ্বাসে করেছি আমি বললেই এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড় পেয়ে যাবেন। এটাও আহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আইনের এই অংশটুকু। ১১৯ ক, কোনো কোয়েশন আছে কিনা ১২৯ এবং ১২৯ ক? এটা ১১৯ বলেছি আমি, এটা হবে ১২৯ ক। এই দুইটা ধারায় আমার মনে হয় নেই। আমরা ১৩০টা দেখি ধারা, মূসক পরামর্শক নিয়োগ। উপধারা ১, কোনো কার্যধারায় কোনো করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাহাকে পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারি বা লাইসেন্সধারী মূসক পরামর্শকের মধ্য হইতে যে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাবে। তাহলে মূসক পরামর্শক নিয়োগ করা যাবে। এখানে চার্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটাও আসবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারি বা লাইসেন্সধারী মূসক পরামর্শক এর মধ্যে যে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাবে। উপধারা ১ এর আহ, উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড মূসক পরামর্শক নিয়োগের শর্ত, পদ্ধতি ও দায়-দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে। তো এখানে উপধারা একে যে মূসক পরামর্শকের কথা বলা আছে, এটা বিধিতে বলা আছে কিভাবে নিয়োগ হবে, পদ্ধতি এবং দায়-দায়িত্ব কি হবে তা। এটা হচ্ছে ধারা ১৩০। ধারা ১৩১ করণিক ত্রুটি ইত্যাদি সংশোধন। এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন কৃত কোনো কর্মকাণ্ডে কোনো করণিক বা
কর্তৃক ভুল ত্রুটি থাকিলে মূসক কর্মকর্তা উক্ত ভুল ত্রুটি সংশোধন করিতে পারিবেন। তাহলে এখানে মূসক কর্মকর্তা যে কোনো ভুল ত্রুটি থাকলে এটা সংশোধন করতে পারবেন। 131 ধারা মোতাবেক উনি চাইলে এটা সংশোধন করতে পারেন। ধারা 132 দলিল পত্রের প্রত্যায়িত অনুলিপি, সার্টিফাইড কপি যেটাকে আমরা বলছি। করদাতা কর্তৃক আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে কমিশনার নিম্নবর্ণিত দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রদান করিতে পারিবেন, যথা ক করদাতা কর্তৃক মূসক কর্মকর্তার নিকট সরবরাহকৃত দলিলাদি বা কাগজপত্র, খ উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক কর কর্তনের প্রমাণস্বরূপ মূসক কর্মকর্তার নিকট দাখিলকৃত দলিলপত্র, বা গ বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো দলিল। তাহলে এখানে মূসক করদাতার আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্ত পদ্ধতিতে কমিশনার এখানে সার্টিফাইড কপি দেবেন, প্রত্যায়িত অনুলিপিগুলা দিতে পারবেন কমিশনার। ধারা 133 মূসক ছাড়পত্র প্রদান। উপধারা 1 কোন করদাতা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে মূসক ছাড়পত্রের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন। উপধারা 2 কমিশনার নির্ধারিত পদ্ধতিতে উক্ত করদাতাকে মূসক ছাড়পত্র প্রদান করিতে পারিবেন, যদি তিনি এই মর্মে নিশ্চিত হন যে ক করদাতার নিকট কোনো কর পাওনা বা বকেয়া নাই, বা খ করদাতা কর পরিশোধের জন্য জামানত প্রদান করিয়াছেন। যদি জামানত দিয়ে দেন কিংবা কোনো ডিউজ না থাকে তাহলে সেক্ষেত্রে ছাড়পত্র দিতে পারবেন কমিশনার। নির্ধারিত শর্ত এবং পদ্ধতিতে একটা আবেদন করবেন করদাতা, আবেদনের ভিত্তিতে। এটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? আমার মনে হয় আপাতত নেই। আমরা পরের ধারায় যাচ্ছি। ধারা আলী ভাই, জি বাস এই যে এডিআর এ যে আমরা যে একটা নিয়োগ দিই, সেক্ষেত্রে কি আমরা কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা এতে কারো নিয়োগ দিতে পারবো? এডিআর এর কি কি সহায়তাকারী হিসাবে নাকি ইয়ে হিসাবে? সহায়তাকারী হিসেবে। না, সহায়তাকারী হিসাবে তো যারা আছেন তাদেরকে আপনি ইয়ে করবেন, আর প্রতিনিধি হিসাবে নিয়োগ দিতে পারবেন যে কাউকে। প্রতিনিধি হিসেবে। প্রতিনিধি হিসাবে যদি করদাতা ব্যক্তি হয়ে থাকেন তাহলে ব্যক্তি নিজে কিংবা তার পক্ষে নিয়োগ দেওয়া যাবে। মানে এই চারজন। হ্যাঁ। ঠিক আছে। আর সহায়তাকারীর বিষয়টা তো আলাদা, এটা তো বোর্ড নির্ধারিত যারা আছেন তারা, উনি সহায়তাকারী যাকে আপনারা দেবেন তিনি সহায়তা করবেন এটা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে। এটা কি স্যার ইয়ে থাকে, এনলিস্টেড থাকে এনবিআর এর? হ্যাঁ, আমি দেখাবো একটু পরে। আমি এটুকু শেষ করে ফেলি, তাহলে আমি এডিআর এর ইয়েটা একটু দেখাবো। তাহলে আমরা ধারা 134 135-এ বিধি প্রণয়নের ক্ষমতা, এই আসলাম আমরা যে ধারায়। এ ধারাতে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে, যার মাধ্যমে মূল্য সংযোজন সম্পূরক শুল্ক বিধিমালাটা এসেছে এই ক্ষমতা বলে। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার বিধানাবলী সাপেক্ষে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারবে। তাহলে এটা বিধি প্রণয়নের ক্ষমতাটা দেওয়া হয়েছে 135 ধারায়। 135 ক-তে মূসক কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্ম এবং ভাতা নির্ধারণ। বোর্ড নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে মূসক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইউনিফর্ম এবং এতৎ সংক্রান্ত ভাতা নির্ধারণ করিতে পারিবে। এখানে বিষয়টা এরকম এসেছিল যে আমরা জানি কাস্টমস এর কিছুটা অংশ ইউনিফর্ম সার্ভিস আছে, ভ্যাটের ক্ষেত্রেও এখানে ইউনিফর্ম সার্ভিস হওয়ার কথা।
তো এই জন্য এই বিধিটি আহ, এই ধারাটি অ্যাড করা হয়েছে এখানে 135 কোতে, এবং ওই পোশাকের জন্য কিংবা ইউনিফর্মের জন্য ভাতাও দিতে পারবে। এটা। এখনো এটা খুব একটা কার্যকারিতা দেখা যায়নি এখনো ইউনিফর্মের বিষয়টা। একশো 36 ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ। এই আইন প্রবর্তনের পর সরকার প্রয়োজন মনে করিলে সরকারি গেজেট দ্বারা এই আইনের বাংলা পাঠের ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ অথেন্টিক ইংলিশ টেক্সট প্রকাশ করিতে পারিবে। বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে, মানে বাংলাটাই প্রাধান্য পাবে। একটা অথেন্টিক ইংলিশ টেক্সট পাবলিশ করতে পারবে প্রয়োজন মনে করলে। এটা আসলে অবশ্যই প্রয়োজনীয়, কারণ আমরা যেভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আছি, যারা অন্যান্য দেশ থেকে এখানে ব্যবসা করতে আগ্রহী যেসব প্রতিষ্ঠান, তাদের অবশ্যই এখানকার ভ্যাট আইনটা জানতে হবে, কারণ ব্যবসার সাথে ভ্যাট আইনটা ওতপ্রোতভাবে জড়িত, ভ্যাট আইন এবং আয়কর আইন। তো এটা ইংরেজি তে যদি পাবলিশড থাকে অথেন্টিক ইংলিশ টেক্সট, এবং এটা যদি আপডেট হয় নিয়মিতভাবে, তাহলে এখানে আমাদের এজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি এখানে, এটা আরেকটু এই জায়গায় বাংলাদেশ আরেকটু অগ্রসর হবে। ধারা 137 রহিতকরণ ও হেফাজত। রহিতকরণ ও হেফাজত এটা আছে ধারা 137-এ। উপধারা 1-এ বলা আছে এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে মূল্য সংযোজন কর আইন 1991 রহিত হইবে। তাহলে প্রথমেই 1991 এর যে আইনটা আছে মূল্য সংযোজন কর আইন, এটা রহিত হয়ে গেল। 2, উক্ত আইন রহিত হওয়া সত্ত্বেও এই যে হেফাজত করা হয়েছে এগুলা নিচে বলা আছে, ক উক্ত আইনের অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আগের আইনে কৃত বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। খ উক্ত আইনের অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারিকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের বিধিমালার সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে। তাহলে আগের আইনের অধীনে যে সকল আদেশ, প্রজ্ঞাপন এবং নোটিশ জারিকৃত আছে, এটা এই আইনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ওই প্রজ্ঞাপন, আদেশ, নোটিশ এগুলা সংশোধিত হওয়ার আগ পর্যন্ত বলবৎ থাকিবে এবং এই আইনের অধীনেই জারিকৃত বলে গণ্য করা হবে। গ উক্ত আইন দ্বারা বা উহার অধীন আরোপিত কোন কর বা ফিস বা অন্য কোনো পাওনা এই আইন প্রবর্তনের অব্যাহতির পূর্বে অনাদায়ী থাকিলে উহা উক্ত আইন অনুযায়ী আদায় করা হইবে। তাহলে এটা যদি অনাদায়ী কোনো পাওনা থাকে তাহলে সেটা আদায় করা হবে এই আইনের অধীনে, এবং কোনো বিষয় অনিষ্পন্ন থাকিলে তাহা উক্ত আইন অনুযায়ী নিষ্পন্ন হইবে, যেন উক্ত আইন রহিত হয় নাই। অনিষ্পন্ন বিষয়টা নিষ্পন্ন হইবে ওই আগের আইন অনুযায়ী, কিন্তু আইনটা রহিত হয়েছে, কিন্তু অনিষ্পন্ন বিষয়ের ক্ষেত্রে আহ এটা এমন ভাবে নিষ্পন্ন হইবে যেন ওই আইন রহিত হয় নাই। তো এই হচ্ছে রহিতকরণ। উপধারা 1-এ রহিত করার কথা বলা হয়েছে, ও হেফাজত উপধারা 2-এ 3টা বিষয় বলা হয়েছে, এইগুলা হেফাজত করা হলো এই জিনিসগুলা। কোনো কোয়েশন আছে কিনা?
কোনো কোয়েশন আছে কিনা এই আলোচনায়? নমস্কার। তাহলে আমরা পরের ধারায় যাচ্ছি। পরের ধারা হচ্ছে ধারা ১৩৮ ক্রান্তিকালীন কর হিসাব। ক্রান্তিকালীন কর হিসাব এখানে বলা আছে উপধারা ১ এ ধারা ৩৩ এর বিধানাবলী সত্ত্বেও করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূল্য সংযোজন কর এই আইন প্রবর্তনের দিবসে প্রদেয় হইবে। যদি ক কোন সরবরাহ প্রবর্তন দিবসের পরে প্রদান করা হইয়া থাকে বা পরে প্রদান করা হয় এবং খ কোন সরবরাহের জন্য প্রবর্তন দিবসের পূর্বে কর চালানপত্র ইস্যু করা হয় বা সরবরাহ মূল্য পরিশোধ করা হয় বা উভয় কার্যক্রম সম্পন্ন হয়, তবে যদি মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর অধীন উক্ত ব্যক্তি সরবরাহের উপর মূল্য সংযোজন কর পরিশোধ করিয়া থাকেন এবং উক্ত মূল্য সংযোজন কর উক্ত আইনের অধীন কমিশনারের নিকট পেশকৃত দাখিলপত্র প্রদর্শন করিয়া থাকেন, তাহা হইলে মূল্য সংযোজন কর প্রদেয় হইবে না। তো এটা হচ্ছে ক্রান্তিকালীন, যখন এই আইনটা আসলো তখন এই আগের আইনে এই যে লাস্ট ডেতে যে কার্যক্রমগুলা হলো, যখন এই নতুন আইনটা প্রবর্তন হলো আর পুরাতন আইনটা বাতিল হলো, ওই আগের দিন আর পরের দিনের এই জায়গায় যে ক্রান্তিকালীন সময় আছে ওই সময়ের কর হিসাবটা কি হবে এটাই এখানে বলা আছে। উপধারা ২ এ বলা আছে উপধারা ১ এর আওতায় সম্পাদিত কোন সরবরাহ আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হইলে প্রত্যেক অংশের উপর পৃথকভাবে মূল্য সংযোজন কর প্রদেয় হইবে এবং সম্পাদিত কার্যক্রম পৃথক সরবরাহ হিসাবে গণ্য হইবে। তাহলে এটা যদি আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হয় উপধারা ১ এর আওতায় যেগুলো এসেছে এখানে, তাহলে এটা পৃথক পৃথক ভাবে গণ্য হইবে। তো এই বিষয়টা আসলে এখন আর বলবৎ নেই, আগের বিষয় যখন ক্রান্তিকাল ছিল ওই সময়কার জন্যই এটা শুধুমাত্র প্রযোজ্য। ধারা ১৩৯ সেটা হচ্ছে সর্বশেষ ধারা, ধারা ১৩৯। ধারা ১৩৯ এ আছে এই আইন প্রবর্তনের পর কোন চুক্তি সম্পাদিত হইলে এবং উক্ত চুক্তিতে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্কের বিধান অন্তর্ভুক্ত না থাকিলে, তাহলে এই আইন প্রবর্তনের পর আবদ্ধ চুক্তি প্রবর্তনের পরে বলা আছে যদি কোনো চুক্তি সম্পাদিত হয় এবং উক্ত চুক্তিতে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্কের বিধান অন্তর্ভুক্ত না থাকিলে, ক উক্ত চুক্তি মূল্যের মধ্যে সরবরাহের উপর প্রদেয় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক যদি থাকে অন্তর্ভুক্ত আছে বলিয়া গণ্য হইবে। মানে যদি আম, আহ, সম্পূরক শুল্ক কিংবা মূল্য সংযোজন কর উল্লেখ করা না থাকে তাহলে অন্তর্ভুক্ত আছে বলেই ধরে নেওয়া হবে। খ সরবরাহকারী উক্ত সরবরাহের চুক্তি মূল্য নির্ধারণকালে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক যদি থাকে অন্তর্ভুক্ত না করিলে উক্ত চুক্তির অধীন প্রদত্ত সরবরাহের উপর সরবরাহকারী কর্তৃক উক্ত কর পরিশোধ করিতে হইবে। তাহলে সরবরাহকারী কর্তৃক কিন্তু এই করটা পরিশোধ করতে হবে অন্তর্ভুক্ত না থাকলেও। এই হচ্ছে সর্বশেষ ধারা, ধারা ১৩৯, যেটা আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের বিবিধ যে অধ্যায় আছে অষ্টাদশ অধ্যায়, এই অধ্যায়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে এখানে তফসিল দেখতে পাবেন, তফসিল সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এই কার্যকারিতা সম্পর্কে যে গেজেটটুকু আছে এই গেজেটের কপি দেয়া আছে, কবে থেকে এটা কার্যকরী হলো এগুলো আমরা আগে দেখেছি আমাদের আলোচনার ক্লাসের প্রথম দিকের ক্লাসগুলোতেই দেখেছি। এই পর্যন্ত আলোচনায় অষ্টাদশ অধ্যায়ের উপরে কারো কোনো কোয়েশন আছে কিনা? এখানে অষ্টাদশ অধ্যায়ে আমরা কিছু বিবিধ বিষয় নিয়েই আলোচনা করেছি মূলত।
তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু এডিআর সম্পর্কে আলোচনা করি, যেটা আমরা সপ্তদশ অধ্যায়ে বিগত দিনের আলোচনায় দেখেছিলাম, যে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি ধারা 125। আমরা ধারা 121, 22, 23, 24 এবং 25 পড়েছি। 21, 22, 23 এবং 24 এখানে মোটামুটি ক্লিয়ার ভাবেই আছে সবকিছু। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে বোর্ডকে ক্ষমতা দেয়া হয়েছে কিভাবে প্রজ্ঞাপন দ্বারা এই বিষয়গুলা নির্ধারণ করবেন। তো আমরা এক্ষেত্রে আমরা একটু দেখি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে যে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির কি বিষয়টুকু বলা আছে ভ্যাটে। আমরা এনবিআর এর ওয়েবসাইটে ভ্যাটে যদি দেখি এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আমরা মূসকের ক্ষেত্রে, এখানে আপনারা এই জায়গায় গেলে প্রয়োজনীয় তথ্যাবলী, সহায়তাকারী বৃন্দের তথ্য, ভ্যাট অ্যাক্ট ফর এডিআর, ভ্যাট রুলস ফর এডিআর, ফর্ম অফ এডিআর, ফি ফর এডিআর, উচ্চ আদালতে চলমান মামলায় এডিআর, ফোকাল পয়েন্ট এডিআর প্রসেস এন্ড আউটকাম, এগুলা দেয়া আছে ডাউনলোড সেকশনে। আমরা একটু পড়ে নেই এই বিষয়টা। স্বাভাবিক বিচারিক ও আপিল প্রক্রিয়ার বাইরে আমরা যে বিচারিক প্রক্রিয়া এবং আপিল প্রক্রিয়া দেখেছি এখানে, কর কমিশনার আপিলের নিকট আপিল কিংবা আপিলার ট্রাইব্যুনালে আপিল অথবা হাইকোর্ট বিভাগে আপিল, এগুলার বাইরে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলে, এটাকে এডিআর বলছে সংক্ষেপে। এটি একটি ঐচ্ছিক ব্যবস্থা। এইটি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি সামগ্রিক ও বহুপাক্ষিক পর্যালোচনা না, যাতে উভয় পক্ষ লাভবান হয়ে থাকে। এতে করদাতা তাদের মামলার খরচ থেকে রেহাই পেয়ে থাকে, তেমনি সরকারও দ্রুত রাজস্ব আদায় করতে সক্ষম হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা যায়, এতে করদাতা ও সরকার উভয়ই উপকৃত হয়। বিশ্বব্যাপী কর প্রশাসনে এডিআর পদ্ধতি সাফল্যের ধারাবাহিকতায় 2021 11-12 অর্থবছর হতে বাংলাদেশে শুল্ক ও মূল্য সংযোজন কর ভ্যাট মূসক প্রশাসনে এ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই পদ্ধতিটি আমাদের 2011-12 অর্থবছর হতে গ্রহণ করা হয়েছে। আপিল ট্রাইব্যুনাল বা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মামলাটা বিচারাধীন থাকতে হবে। এডিআর এর মাধ্যমে উক্ত মামলা নিষ্পত্তি করা যায়। যখনই যে কোনো জায়গায় মামলা বিচারাধীন থাকবে তখনই চাইলে এডিআর এর মাধ্যমে এটা নিষ্পত্তি করা যায়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক তালিকাভুক্ত এবং সংশ্লিষ্ট কমিশনারেট, আপিলাত কমিশনারেট বা ক্ষেত্রমত আপিলাত ট্রাইব্যুনাল কর্তৃক মনোনীত একজন নিরপেক্ষ সহায়তাকারী, এখানে কিন্তু সহায়তাকারী শব্দটা রাতুল ভাই খেয়াল করবেন, আপনি যে প্রতিনিধি আর সহায়তাকারী দুটার মধ্যে পার্থক্য আছে। একজন নিরপেক্ষ সহায়তাকারীর মধ্যস্থতায় করদাতা ও বিভাগীয় প্রতিনিধির মতৈক্যের ভিত্তিতে চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট কমিশনারেটের সঙ্গে পরামর্শক্রমে মূসক বিভাগের বিভাগীয় প্রতিনিধির একটি তালিকা প্রণয়ন করে। এক্ষেত্রে মামলাটি যে আপিল কর্তৃপক্ষের নিকট পেন্ডিং আছে, উক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদনপত্র সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়। বর্তমানে মূসক মামলা এডিআর এ নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সংখ্যক সহায়তাকারী রয়েছেন। সংশ্লিষ্ট কমিশনারেট তন্মধ্যে কোনো একজনকে একটি মামলার জন্য নিয়োজিত করে থাকেন। কমিশনারেট একজনকে নিয়োজিত করে থাকবেন। মামলা নিষ্পত্তির জন্য করদাতাকে পে অর্ডারের মাধ্যমে মামলার মূল্যমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণে ফি, 500 টাকা মূল্যমানের স্ট্যাম্প ও বিরোধীয় বিষয় সংশ্লিষ্ট দলিলাদি প্রদান করতে হয়। এডিআর এ মতৈক্য না হওয়ার ক্ষেত্রে করদাতা পুনরায় আপিল প্রক্রিয়ায় ফিরে যেতে পারেন, যেটা আমরা আগে আইনে দেখেছি।
তো এখানে আমরা যদি একটু প্রয়োজনীয় বিষয় বলি যেগুলো আছে এগুলো আমরা যদি দেখি ডাউনলোড করে কি দেয়া আছে এখানে প্রয়োজনীয় বিষয়াবলীর ক্ষেত্রে আমি একটু শেয়ার করছি। এখানে নেসেসারি ইনফরমেশন, এলিজিবিলিটি এন্ড কন্ডিশনস ফর এডিআর এই বিষয়গুলো দেয়া আছে। বেনিফিটস অফ এডিআর, এডিআর এর বেনিফিট কি কি এগুলা দেয়া আছে। এখানে এডিআর ক্যান অ্যাড্রেস পেন্ডিং ইস্যুস ইন দ্য ফলোইং লিগ্যাল কোয়াসি লিগ্যাল ইনস্টিটিউশনস এই বিষয়গুলা বলা আছে কোন কোন জায়গায় মামলা চলমান থাকলে এডিআর এটা এডিআর এ আসা যায়। স্কোপ অফ এডিআর, এডিআর এর স্কোপ গুলা এখানে উল্লেখ করা আছে। ইস্যুস ক্যান নট বি রিজলভড বাই এডিআর এই বিষয়গুলা বলা আছে কোন কোন ইস্যুস এডিআর দ্বারা রিজলভ হবে না। এখানে আমরা সহায়তাকারী হিসাবে যারা কাজ করেন এরিয়ারে তাদের কিছু তথ্য আছে। ফ্যাসিলিটেটরস ইনফরমেশনে গিয়ে দেখতে পাবেন এখানে সহায়তাকারীদের নাম দেয়া আছে যারা সহায়তাকারী হিসাবে এখানে এরিয়ারে কাজ করছেন। এখানে সহায়তাকারীদের একটা লম্বা লিস্ট আছে। আমরা প্রায় 21 জনকে দেখতে পাচ্ছি সহায়তাকারী হিসাবে এখানে কাজ করছেন এডিআরে। এই হচ্ছে সহায়তাকারীদের একটা লিস্ট। আমরা অধিকাংশই আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেতারা আছেন এবং পরবর্তীতে এনবিআর এর এক্স মেম্বাররা আছেন এখানে সহায়তাকারী হিসাবে। এখানে সহায়তাকারীর কোয়ালিফিকেশনের কথা বলা আছে। অ্যামেন্ডেড লিস্ট পাবলিশ করার বিষয়টুকু বলা আছে। আর কোড অফ কন্ডাক্টের কথা বলা আছে। আমরা যদি এডিআর এর ফর্মটা একটু দেখি, একটা এডিআর এর ফর্ম দেয়া আছে এখানে। আমি একটু শেয়ার করছি, এটা ওয়ার্ড ফরম্যাটে দেয়া আছে এডিআর এর ফর্ম। এই ফর্মে এডিআর এর জন্য আবেদন করতে হয়। আমরা এডিআর এর ফিস কত সেটা এখানেই দেয়া আছে। এটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে ফিসটা কত হবে এডিআর এর। এখানে 2 লাখ টাকা পর্যন্ত হলে 5% ফি দিতে হবে এডিআর এ। আর যদি এর থেকে বেশি হয় 2 লাখ থেকে কিন্তু 5 লাখের মধ্যে হয় তাহলে এখানে ফি দিতে হবে 4%। আর যদি 5 থেকে 10 লাখের মধ্যে হয় তাহলে এখানে ফি দিতে হবে 3%। আর যদি 10 লাখ থেকে শুরু করে 25 লাখের মধ্যে হয় তাহলেও সেক্ষেত্রে ফি দিতে হবে 2.5%। আর 25 লাখের উপরে হলে 2% দিতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ম্যাক্সিমাম লিমিট বলা আছে। এখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2, 3, 4 এবং 5-এ। যদি 2 থেকে 5 লাখের মধ্যে ম্যাক্সিমাম 15,000, আর 5 থেকে 10 লাখের মধ্যে 25,000, 10 থেকে 25 লাখ পর্যন্ত 50,000, আর এর থেকে বেশি হলে 1 লাখ টাকা। The above fees should be borne equally by VAT authority and the taxpayer. সমানভাবে বহন করতে হবে এটা VAT authority এবং taxpayer কে। তো এই হচ্ছে এডিআর এর সম্পর্কে এখানে আমরা তথ্যগুলো আমরা এই ওয়েবসাইট জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলেই আমরা পাবো এবং রিলেটেড ফর্ম এবং অন্যান্য বিষয়াবলী পাবো। বিকল্প বিরোধ নিষ্পত্তি, কোনো কোয়েশ্চন আছে কিনা?
রাতুল ভাই, এডিআর এর বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? জি বস। হ্যাঁ? ঢালি ভাই, কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? না, আপাতত নাই স্যার। আচ্ছা, সাধারণত আমরা মামলাগুলা দেখা যায় যে আমরা যদি অন্যান্য দেশের উদাহরণগুলা দেখি, আমরা যদি ইউএসএ কিংবা কানাডা কিংবা ইউরোপের বিভিন্ন দেশের এই এক্সাম্পল গুলা দেখি, অধিকাংশ মামলাই ব্যয়বহুল থাকে। তাই দেখা যায় যে এডিআর পদ্ধতিটাই বেশি কার্যকর। বিভিন্ন ধরনের মামলার ক্ষেত্রেই দেখা যায় যে এখানে যেহেতু মামলার ব্যয় বেশি থাকে, আহ সেক্ষেত্রে এডিআরটা হয়ে গেলে দেখা যায় দ্রুত নিষ্পত্তি হয়ে যায় এবং আহ এখানে একটা সমাধান হয়ে যায় খুব দ্রুত। তো আহ মূল্য সংযোজন কর এবং আয়করের ক্ষেত্রেও একই। এখানে আমাদের দেশে এডিআর এর পদ্ধতিটা শুরু হয়েছে। এটা প্র্যাকটিস হলে আমাদের বিরোধগুলা অনেকটাই দ্রুত নিষ্পত্তি হবে। সেক্ষেত্রে সরকারও রাজস্ব পাবে একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে করদাতা তিনিও লাভবান হবেন। যেহেতু মামলার জটিল প্রক্রিয়া কিংবা ব্যয় বহন করা কঠিন হয়, কিংবা অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো এডিআর এর সমাধানযোগ্য, আইন অনুযায়ী অনেক বিষয় সমাধানযোগ্য হয় না। বাস্তবতার সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আইনের মূল উদ্দেশ্যটা এখানে অ্যাপ্লাই করা কঠিন হয়। তো এই ক্ষেত্রে এডিআরটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আলোচনা করছিলাম মূল্য সংযোজন কর আইন, আহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আমরা আমাদের আলোচনায় আজকে এই আইনের যে মেইন টেক্সটটা আছে এটার অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আলোচনা আমরা কমপ্লিট করলাম। তার আগে আমরা ভ্যাট এফএকিউ পড়েছি। ভ্যাট এফএকিউ এর মাধ্যমে আমরা আইন এবং বিধির বিভিন্ন বিষয়াবলী কমপ্লিট করেছি। এখন আমরা আমাদের সিলেবাসে আর যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা উৎসে মূল্য সংযোজন কর কর্তনের বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। আর মূল্য সংযোজন কর বিধিমালা, যেটা আমরা এই আইনে বিধি প্রণয়নের যে ক্ষমতাটা দেখতে পেলাম, আইনে এসে আমরা 135 ধারায় এই বিধি প্রণয়নের ক্ষমতা বলে যে বিধিটি প্রণীত আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা হিসাবে, ওই বিধিমালাটি আমরা একটু আলোচনা করব। এবং বিধিমালা আলোচনায় আমরা বিধিবদ্ধ ফরমগুলা দেখতে পাবো, যেখানে যার মাধ্যমে মূল্য সংযোজন করের যে দাখিলপত্র জমা দিতে হয়, এই দাখিলপত্র জমা দেয়া, এই দাখিলপত্র জমা দেওয়ার যে ইলেকট্রনিক পদ্ধতিটা আছে ভ্যাট অনলাইনের মাধ্যমে, আহ, আমরা ওই পদ্ধতিটাও দেখব। দেখার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের কোর্সের যে আলোচ্য বিষয়াবলী এগুলো শেষ করবো ইনশাল্লাহ। কোনো কোয়েশন আছে কিনা এটুকু আলোচনা পর্যন্ত? কোনো কোয়েশন না থাকলে আজকের ক্লাস আমরা এই জায়গাতেই আহ, আহ, সমাপ্ত করব। আমরা আগামী ক্লাসে উৎসে মূসক কর্তনের বিষয় সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।